ভারতের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হলো নেপাল। আর যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন ও এভারেস্টকে আরও কাছ থেকে দেখতে চান, তাদের জন্য শ্রেষ্ঠ ভ্রমণস্থল হলো এই নেপালের কাঠমান্ডু। আর একদম ঘরের কাছে কম খরচে বিদেশ ভ্রমণটা আপনি এই নেপাল দিয়েই শুরু করতে পারেন। আজ এই ভিডিওটিতে দেখাবো আপনারা নেপাল ট্যুরটি কী করে প্ল্যান করবেন তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য। তাই এই ভিডিওটি একটু বড় হবে, আপনি সম্পূর্ণ গাইডটি জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। Here we go. নেপালে যে কোনো সময়ই ঘুরতে যাওয়া যায়, কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে ঘুরতে যাওয়া সবথেকে ভালো সময়। আর এই সময় ট্যুরিস্ট স্পটগুলিতেও অন্যান্য সময় থেকে একটু বেশি ভিড় থাকে। ফার্স্ট হলো কলকাতা থেকে আপনি ডাইরেক্ট ফ্লাইটে করে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যেতে পারেন। আর সেকেন্ড হলো ট্রেনে করে আপনি হাওড়া থেকে হাওড়া রক্সল এক্সপ্রেসে করে 18 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন বিহারের রক্সলে। এখান থেকে রিক্সা বা টাঙ্গায় চেপে বর্ডার ক্রস করে পৌঁছে যাবেন নেপালের বীরগঞ্জে। এর জন্য এখানের এই গাড়িগুলি 250 টাকা মোটামুটি নেয়। আর এই বর্ডারে তেমন কোনো রেস্ট্রিক্টেড চেকিং হয় না, কিন্তু অনেক সময় হয় যে আপনাকে জিজ্ঞেস করলো কিছু প্রশ্ন, কোথা থেকে আসছেন, কবে ফিরবেন, এরকম কিছু। তাছাড়া আর কিছু হয় না। আর এছাড়াও আপনি সবসময় আপনার ভোটার কার্ডটি সঙ্গে ক্যারি করবেন। বীরগঞ্জ থেকে বাসে করে প্রাইভেট কার ভাড়া করে আপনি 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন কাঠমান্ডুতে। প্রাইভেট কারের জন্য ভাড়া লাগে প্রায় 2 থেকে 3,000 টাকা। ইন্ডিয়ানদের নেপালে আসার জন্য কোনো রকম পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। যদি আপনারা বাই ফ্লাইটে আসেন তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল টার্মিনালে চেক আউট করার সময় একটি ফর্ম দেবে, সেটিকে আপনি ফিল আপ করে জমা দিতে হবে। এটাই শুধু একটি ফর্মালিটি থাকে। আর আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়েই ওখান থেকে অনেক ট্যাক্সি পেয়ে যাবেন, ওখান থেকে কাঠমান্ডু বা যেখানে আপনি থাকবেন সেই হোটেলে পৌঁছে যাওয়ার জন্য। আর নেপালে ঘুরতে এলে আপনাকে নেপালি ভাষা জানার কোনো দরকার নেই, কারণ সমস্ত টুরিস্ট স্পটেই এখানে হিন্দি ভাষাটি চলে। নেপালের কারেন্সির নাম হলো নেপালি রুপিস। ইন্ডিয়ান 1 টাকা সমান নেপালি 1.60 রুপিস। আপনি নেপালে গিয়ে ইন্ডিয়ান 100 টাকার নোট সব জায়গায় চালাতে পারবেন, কিন্তু এর থেকে বেশি মানে 500 বা 2000 নোট ওখানে কোনো দোকানে অ্যাকসেপ্টেবল নয়, ওই জন্য এই দুটি নোট ক্যারি করবেন না। আর আপনি ইন্ডিয়ান কারেন্সি থেকে নেপাল কারেন্সি কনভার্ট করতে চাইলে আপনি যদি বর্ডারে দেখেন যে কোনো কারেন্সি এক্সচেঞ্জের লোকেরা আপনাকে ডাকছে, তখন তাদের গুরুত্ব না দিয়ে আপনি যেখানে হোটেল বুক করেছেন সেই জায়গায় গিয়ে ওখান থেকেই আপনি কারেন্সি এক্সচেঞ্জ করাবেন। আর নেপালে যদি আপনাদের সিমের দরকার হয় তাহলে আপনি থামেলের মার্কেট এরিয়াতে যে মোবাইলের দোকানগুলি আছে ওখান থেকে আপনি নিসেলের ট্যুরিস্ট সিম কালেক্ট করতে পারেন। তার জন্য মোটামুটি 250 থেকে 300 টাকা চার্জ পড়ে। ফ্লাইটে করে কাঠমান্ডু আসলে আপনি এয়ারপোর্টের বাইরে থেকেই ট্যাক্সি বুক করে চলে আসতে পারেন থামেলে। এর জন্য আপনার ট্যাক্সি পিছু ভাড়া পড়ে 250 থেকে 300 টাকা। আর আপনি যদি বীরগঞ্জ থেকে গাড়ি ভাড়া করে ওপরে আসেন তাহলে আপনি সেই গাড়িকেই বলবেন যে আপনাকে থামেল পর্যন্ত যেন পৌঁছে দেয়, বা আপনার হোটেল পর্যন্ত পৌঁছে দিতে বলবেন। তার জন্য ওরা 100 টাকা এক্সট্রা চার্জ করে। এই থামেল হলো নেপালের ঘুরতে আসা ট্যুরিস্টদের একবারে হাট। আপনার ঘুরতে এসে যা যা জিনিসের দরকার হয় সেই সমস্ত জিনিস আপনি শুধু এই জায়গাটিতেই পেয়ে যাবেন। এই থামেল এরিয়াটিতে থাকার জন্য আপনি নিম্নতম 800 টাকার বাজেট হোটেল থেকে শুরু করে একদম 5 স্টার হোটেল পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও এখানে ব্যাকপ্যাকারদের জন্য খুব সুলভ মূল্যে আধুনিক হোস্টেল পেয়ে যাবেন উইথ ব্রেকফাস্ট। আর নেপালে ঘুরতে এসে আপনি নেপালি মোমো খেতে ভুলবেন না, কারণ এখানকার মোমো খুব সুস্বাদু হয়। এছাড়া আপনি এখানকার নেপালি খাবারও ট্রাই করে দেখতে পারেন, হতে পারে আপনার ভালোই লাগলো।
ফার্স্ট দিন নেপালে এসেই হোটেলে চেক ইন করুন এবং রেস্ট নিন ও সন্ধেবেলা থামেল মার্কেটটি ঘুরে দেখুন। আর এই থামেলেই পেয়ে যাবেন আপনি কিছু ট্রাভেল এজেন্সি। আপনি সেখান থেকে নেক্সট দিনের কাঠমান্ডু সাইট সিনগুলি করার জন্য আগে থেকে গাড়ি বুক করে রাখতে পারেন। সেকেন্ড ডে ফ্রেশ হয়ে ফার্স্টেই চলে আসুন কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে। এটি একটি খুব প্রাচীন ও বিখ্যাত শিব মন্দির। মেন মন্দিরটি ছাড়াও আশেপাশে অনেক ছোট ছোট মন্দির ও বাগান দেখার মতো জায়গা রয়েছে। আপনি একটু সময় নিয়ে সেই সব জিনিস ভালো করে ঘুরে দেখুন। এই মন্দিরের স্থাপত্য এবং নির্মাণশৈলী এতই ভালো, ওই জন্য সবসময় দেশি বিদেশি পর্যটকের ভিড় থাকে। এই মন্দিরের ভিতরে আপনারা যদি পুজো দিতে চান তাহলে বাইরে থেকেই পুজোর ডালা কিনে নিয়ে এসে ভেতরে পুজো দিতে পারেন। সন্ধ্যের দিকে এই মন্দিরে আরতি হয়। আপনাদের যদি সন্ধ্যের দিকে টাইম হয় তাহলে আরেকবার এই মন্দিরে এসে আরতি উপভোগ করতে পারেন। এই মন্দির ঘোরা হয়ে গেলে তারপর চলে যাবেন বুদ্ধ স্তূপা। এটি নেপালের সবথেকে বড় বুদ্ধ স্তূপ আর পৃথিবীর মধ্যে এক অন্যতম পবিত্র বৌদ্ধ মন্দির। তাই ট্যুরিস্টদেরও এই বুদ্ধা স্তূপার গুরুত্ব অনেক। প্রায় বছরের সবসময় ফরেন ট্যুরিস্টদের ভিড় এই জায়গাটিতে লক্ষ্য করা যায়। যখন আপনারা এই বুদ্ধা স্তূপটি দেখতে যাবেন তখন অবশ্যই এই বুদ্ধা স্তূপের চারদিকটি একবার ঘুরে দেখবেন। আর এই বুদ্ধা স্তূপের চারদিকেই আপনার ভর্তি পেয়ার হুইল পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে একটি মনেস্ট্রি, সেটাও ঘুরে দেখতে ভুলবেন না। এরপর এখান থেকে চলে আসুন স্বয়ম্ভূনাথ স্তূপায়। এর আরেক নাম হলো মানকি টেম্পল। এই স্তূপাটি ঘুরে দেখার সময় এর চারপাশে যে ছোট ছোট মন্দিরের মতো শৈলীগুলি নির্মাণ করা রয়েছে সেইগুলির দ্বারা বৌদ্ধের জীবনের নানা সময়ের কথা বোঝানো হয়েছে। এই স্তূপটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর এই স্তূপটি ঘুরে দেখার সময় অবশ্যই আপনার ব্যাগ এবং ক্যামেরা সাবধানে রাখবেন, কারণ এখানে বাঁদরের উৎপাত এতটাই বেশি যে যে কোনো সময় আপনার কিছু জিনিস ছিনিয়ে নিয়ে যেতে পারে। আর এই মন্দিরটি থেকে আপনি কাঠমান্ডু শহরের খুব সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন। আর এখান থেকে একটু এগিয়ে এসেই আরেকটি জায়গা আছে যার নাম বুদ্ধা পার্ক। এটাও আপনি একটু টাইম নিয়ে ঘুরে দেখে নেবেন। এর মধ্যে রয়েছে বিশালাকার তিনটি মূর্তি, যেই তিনটি মূর্তির মধ্যে হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। কিন্তু আমরা যে রূপে এনাদের চিনি এগুলি সেরকম কোনো মূর্তি নয়, এগুলি হলো বৌদ্ধ সংস্করণ। তারপর এখান থেকে চলে আসুন কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এটি বর্তমানে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জায়গাটিতে দেখতে পাবেন বহু পুরানো প্যালেস, রাজবাড়ি, প্যাগোডা টাইপের বৌদ্ধ ও হিন্দু ধর্মের একত্রিত তৈরি হওয়া নানা মন্দির। আর একটু সময় নিয়ে ভালো করে ঘুরে দেখবেন এখানকার ছোট বড় মন্দির এবং প্যালেসগুলি।
এই সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আগে নেপাল গভর্নমেন্টের নানা রকম কাজ হতো, কিন্তু বর্তমানে এটি মিউজিয়াম তৈরি করার কাজ হচ্ছে। জায়গাটি একটি দালান মতো, কিন্তু ভেতরটা দেখতে খুব সুন্দর। আপনি এর ভিতরে গিয়ে ভালো করে ঘুরে দেখবেন। তারপর ওখান থেকে চলে আসুন ভক্তপুর দরবার স্কোয়ারে। এটিও বর্তমানে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 449 খ্রিস্টাব্দে এই দরবারটি নির্মাণ করা হয়েছিল। এই ভক্তপুর দরবার স্কোয়ারে গেলে আপনি দেখতে পাবেন নেপালের ইতিহাস এখনও এই জায়গাগুলিতে জীবন্তভাবে আছে। এই জায়গাটির প্রতিটি প্যালেস এবং মন্দিরে রয়েছে খুব সুন্দর কারুকার্য করা নানা রকম দেবদেবীর মূর্তি, আর রয়েছে এই 9 তলা বিশিষ্ট উঁচু মন্দিরটি। তারপর এই দরবার স্কোয়ারের চারদিকের গলিগুলি একটু ঘুরে দেখবেন। এখানকার গলিগুলিতে নানা রকম দোকানে ভর্তি, তার মধ্যে সবথেকে বেশি হলো হ্যান্ডিক্রাফটের দোকান। আর এই হ্যান্ডিক্রাফটের দোকান প্রায় পৃথিবী বিখ্যাত, যার মধ্যে সবথেকে ভালো হলো নানা রকম পেতলের প্রেয়ার হুইল আর এই মুখোশগুলি। আপনারা যদি এইসব জিনিস নাও কেনেন, তবুও এই গলিগুলি ঘুরে দেখতে খারাপ লাগবে না। আর আপনার যদি ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে যায়, তাহলে এখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা ইচ্ছা করলেই কিছু খেয়ে নিতে পারেন। আর এরকম একটি ঐতিহাসিক জায়গায় বসে খেতে খারাপ লাগবে না, কারণ এখানকার রেস্টুরেন্টগুলো সেরকমই সাজানো আছে। আর আপনি এখানে জুজু দাও ট্রাই করতে পারেন। এই জুজু দাও হলো আসলে মিষ্টি দই, তার একটি নেপালি নাম। এরপর এখান থেকে চলে আসুন পাঠান দরবার স্কোয়ার। এই পাঠান দরবার স্কোয়ারের চার কোণে 4টি স্তূপা রয়েছে, যেগুলি বলা হয় নাকি সম্রাট অশোকা এগুলি নির্মাণ করিয়েছিলেন। তারপর ওখান থেকে চলে আসুন বুদ্ধা নীলকণ্ঠ টেম্পেলে। এটি খুব বিখ্যাত একটি হিন্দু মন্দির, যার মেন আকর্ষণ হলো এই সাইতো বিষ্ণু মূর্তিটি। এইখানে পুজো দিতেই মেন ভক্তরা এই মন্দিরে আসেন। আর একদম লাস্টে চলে আসুন নাগারকোট ভিউ পয়েন্টে। কার পার্কিং থেকে 5 থেকে 8 মিনিট হেঁটে ভিউ পয়েন্টটিতে আসতে হবে। মেনলি এই পয়েন্টটিতে ট্যুরিস্টরা আসে হিমালয়ের কোলে সূর্যের অস্ত যাওয়া দেখতে। তো আপনাদের যদি লাক ভালো থাকে, তাহলে আপনারাও এই সুন্দর সোনালি সানসেটটি উপভোগ করতে পারবেন। তারপর ফিরে আসুন হোটেলে এবং রেস্ট নিন। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন থামেল মার্কেটটি ঘুরতে। এই থামেলের যেদিকেই আপনি দেখবেন, সেখানেই শুধু দেখতে পাবেন দোকান আর দোকান, নানা রকম হ্যান্ডিক্রাফট, জামা কাপড় ও নানা রকম শীতের পোশাকের দোকান। আর তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বার এবং ট্রাভেল এজেন্সির অফিস। আপনারাও চাইলে এই জায়গাটি থেকে আপনাদের মনের মতো নানা রকম শপিং সেরে নিতে পারেন। এখানে অন্নপূর্ণা হোটেল বলে একটি হোটেল আছে। আপনি যদি ওই হোটেলের পাশ পর্যন্ত পৌঁছাতে পারেন, তো আপনি এখানে দেখবেন ওয়ার্ল্ডের সব রকম ব্র্যান্ডের দোকান আছে এবং নামি দামি রেস্টুরেন্ট এই জায়গাটিতেই আছে। আর যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন, তাদের জন্য এই কাঠমান্ডু হলো খুব ভালো জায়গা, কারণ এই কাঠমান্ডুতে ড্রিঙ্কের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি লিকার শপ বাদেও এখানকার স্টেশনারি দোকানগুলিতেও আপনি লিকিওর পেয়ে যাবেন। তবে বলে রাখা ভালো, এখানকার বারগুলিতেও কিছু পরিমাণ স্ক্যাম চলে। থাইল্যান্ডে যেমন লেডি ড্রিঙ্ক বলে স্ক্যাম আছে, সেম জিনিস এইখানেও চলে। কেউ যদি আপনাকে সস্তায় ড্রিঙ্ক অফার করে, বা কোনো মেয়ে যদি আপনাকে এসে তার জন্য ড্রিঙ্ক বাই করে দিতে বলে, তাহলে আপনি ফার্স্টেই তাদের রিজেক্ট করুন, নাহলে আপনার পকেট থেকেই 5 থেকে 10 হাজার টাকা খোয়াতে হতে পারে।
এছাড়া এই থামেলের আশেপাশে অঞ্চলগুলিতে অনেক ক্যাসিনো রয়েছে। আপনি যদি ক্যাসিনো নাইট এনজয় করতে চান তাহলে একদিন সন্ধেবেলায় গিয়ে এই ক্যাসিনো ঘুরে আসতে পারেন। ক্যাসিনোয় ঢোকার জন্য মিনিমাম এজ রিকোয়ার্ড থাকে 21 ইয়ার। আর ক্যাসিনো ঢুকতে গেলে আপনাকে একটি প্যাকেজ বুক করতে হবে, যার নিম্নতম প্রাইস থাকে 6000, যার মধ্যে থাকে ডিনার, ড্রিঙ্ক, কিছু শো আর সামান্য কিছু প্লে কার্ড। কাঠমান্ডুতে এই সব কিছু ঘুরে দেখার জন্য আপনাকে মিনিমাম 2 দিন স্টে করতে হবে। যদি আপনি 2 দিন স্টে করেন তাহলে ফার্স্ট দিনেই আপনি নর্মাল সাইট সিনগুলো আগে দেখে নিন। আর এই নর্মাল সাইট সিনগুলির সঙ্গে আপনি যোগ করে নিতে পারেন চণ্ডীগিরি হিলস এবং গার্ডেন অফ ড্রিমস। আর সেকেন্ড ডেতে আপনি 3টি দরবার স্কোয়ার এবং সন্ধ্যেতে ক্যাসিনো ঘুরে দেখতে পারেন। আর যদি আপনারা শুধু চান যে আপনি শুধু নর্মাল সাইট সিনগুলিই করবেন তাহলে একদিনেই আপনার এই নর্মাল সাইট সিনগুলি কমপ্লিট করে নেওয়া যায়। আমাদের কাঠমান্ডু ভ্রমণ গাইডটি আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।